নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, সুপ্রিম কোর্ট থেকে বড় সড় সিদ্ধান্ত এই মুহূর্তে এসআইআর সংক্রান্ত মামলায় উঠে আসছে, এবং যে মামলাতে নিজে গিয়ে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় গত 4 ফেব্রুয়ারি, সেই মামলাতে আজকে শুনানি ছিল, এবং সেখানে সুপ্রিম কোর্টে বড় সড় কিন্তু ধাক্কা খেতে হলো ইলেকশন কমিশনকে। তার কারণ, মাইক্রো অবজারভার যাদের নিয়ে সবচেয়ে বেশি সমস্যার কথা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বিভিন্ন আইনজীবীরা, তারা সেই যে এসআইআর সংক্রান্ত সামগ্রিক বিষয়ে সবচেয়ে বেশি আপত্তি জানিয়েছিলেন মাইক্রো অবজারভার তাদের ব্যবহার নিয়ে। তার কারণ, তারা একটি সফটওয়্যারকে ব্যবহার করে, ইলেকশন কমিশনের সফটওয়্যারকে ব্যবহার করে যথেচ্ছাচার ভাবে তারা নাম কাটছিল, তারা গণভাবে নাম কাটছিল, এবং সেই যে নাম কাটার প্রক্রিয়া, সেটা যাতে মাইক্রো অবজারভার করতে না পারে, সেটা ছিল অ্যাপিল। এবং সেই অ্যাপিলেই কিন্তু সরাসরি সুপ্রিম কোর্ট নির্দেশ দিল যে কোনো মতেই মাইক্রো অবজারভার সিদ্ধান্ত নিতে পারবেন না কার নাম থাকবে ভোটার লিস্টে, কার নাম থাকবে না। এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে নেবেন ইআরওরা, অর্থাৎ ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার যারা, তারা কিন্তু এই সিদ্ধান্ত নেবেন, এবং অ্যাকচুয়ালি তাদেরই এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল। কিন্তু রিসেন্টলি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সি এই টার্মটা যেমন নতুন ভাবে একদম নির্বাচন কমিশন প্রয়োগ করলো, ঠিক তেমন ভাবে মাইক্রো অবজারভার বেশ কিছু মানুষকে ভিন রাজ্য থেকে তারা নিয়ে এলো। তারা বাংলা ভাষা বোঝে না, তারা বিভিন্ন নামের যে স্পেলিং এর পরিবর্তন, খা এবং খান সেটা যে একই নাম হতে পারে, মুখোপাধ্যায় যে মুখার্জি হতে পারে, ভট্টাচার্য ভট্টাচার্যি যে একই হতে পারে, কিংবা নামের মাঝখানে যে মিডল নেম সেই ক্ষেত্রে কুমার বসতে পারে, সেগুলো তারা না বুঝেই লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখিয়ে মানুষের নাম বাদ দিচ্ছিল এবং মানুষকে ডেকে পাঠাচ্ছিল শুনানির ক্ষেত্রে। এবং সেই শুনানির ক্ষেত্রে কোনো মতেই কিন্তু নাম সবার যে থেকে যাচ্ছিল, যারা আসছিল তাদের সবার নাম যে একইভাবে থেকে যাচ্ছিল সেটা না হতে পারে। তো সেই যে কাজটা মূলত, সেটা কিন্তু এই মুহূর্তে দেওয়া হলো একদম ইআরও, এইআরও এবং সিইও পদস্থ কর্মচারীদের। এবং অবশ্যই সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ আরো কিছু বক্তব্য ইলেকশন কমিশনের তরফ থেকেও এসেছে, এবং সঙ্গে সঙ্গে এই নিয়ে বক্তব্য এসেছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকেও। তবে সবচেয়ে বড় ধাক্কা খেতে হয়েছে ইলেকশন কমিশনকে, এবং ফাইনাল ড্রাফট ভোটার লিস্ট এবং ফাইনাল ভোটার লিস্ট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 14 ফেব্রুয়ারি রিলিজ করার কথা ছিল, সেটাও রিলিজ করা হবে না। তেমনই এই মুহূর্তে বড়সড় আপডেট উঠে আসছে। তার কারণ, এখনো পর্যন্ত বহু সংখ্যক শুনানি বাকি রয়েছে, সমস্ত শুনানি শেষ হবে, তার পরবর্তীতেই ফাইনাল ভোটার লিস্ট বেরোবে। এবং এই মুহূর্তে কি কি হলো সুপ্রিম কোর্টে আপনাদের পর পর পড়ে শোনাবো। কোন কোন জায়গায় আপত্তি ছিল সুপ্রিম কোর্টের, সমস্তটা জানার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। আপনাদেরকে প্রাথমিকভাবে জানাই, সুপ্রিম কোর্ট থেকে একদম সরাসরি প্রথম যে বক্তব্যটা রাখা হয়েছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে বক্তব্য, সেক্ষেত্রে অস্বাভাবিক আচরণের আপনারা কি দেখলেন? আপনারা সবকিছুর ক্ষেত্রে রাজনীতিকরণ করবেন না, উনি যা বলেছেন তো সঠিকই বলেছেন, যে যে সমস্যাগুলোর কথা বলেছেন তা তো সঠিক বলেছেন। এই বক্তব্য রেখেছেন প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত, এবং সেই ক্ষেত্রে তিনি বলেছেন কমিশনের সফটওয়্যার অতি কঠোর একটি সফটওয়্যার, এবং তার বক্তব্য, আপনারা এমন লোকেদের নোটিশ পাঠিয়েছেন যাদের 5 থেকে 6টি সন্তান রয়েছে। 50 জন সন্তান যদি কারোর থাকে, তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে নোটিশ পাঠানো যেতে পারে লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণ দেখিয়ে। একই পিতার 50 জন সন্তান, সেটা কিভাবে সম্ভব? অর্থাৎ একজনের কথা উল্লেখ করে 50 জন ফর্ম ফিল আপ করে দিয়েছে, সেটা কিভাবে সম্ভব? সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা নোটিশ পাঠান, কিন্তু একজনের কথা বলে 5-6 জন যদি ফর্ম ফিল আপ করে, সেটা তো সম্ভব হতেই পারে। এর পরবর্তীতে বলা হয়েছে, যেটা একদম কমিশনের কাজ, সেটাকে নিয়ে প্রশ্ন করা হয়েছে, কিভাবে খুঁটিয়ে দেখুন। একদম সরাসরি বলা হয়েছে, বিচারপতি জয়মাল্য বাগচি তিনি বলেন, বাস্তবে সফটওয়্যার ব্যবহার করে আপনারা ব্যাপকভাবে নোটিশ পাঠিয়েছেন। আপনারা বলেছেন 50 বছরের ব্যবধান মানে দাদু নাতির সম্পর্ক, অর্থাৎ কোনো মানুষ, কোনো পুরুষ মানুষ, তার যদি 50 বছরের বেশি বয়সে গিয়ে তার সন্তান হয়, তাহলে তাদেরকে দাদু নাতির সম্পর্ক যদি তাদের মধ্যে থাকে, তাহলে সেটা ঠিক আছে, কিন্তু তাদের মধ্যে বাবা ছেলের সম্পর্ক থাকতে পারে না, এমন বক্তব্য দেখিয়ে নোটিশ পাঠানো হচ্ছে। এবং সেই ক্ষেত্রে জয়মাল্য বাগচি বলছেন, এইসব বাস্তব পরিস্থিতির সঙ্গে আপনাদের কাজ মিলছে না, বাস্তবে 20 বছর বয়সেও বিয়ে হয়ে যায়, সুতরাং আপনারা বোঝার চেষ্টা করুন, আপনাদের সফটওয়্যার বাস্তবিক সফটওয়্যার নয়। এর পরবর্তীতে একদম সরাসরি মধ্য নাম, অর্থাৎ কুমার বা চন্দ্র, এই নামগুলো বাঙালিদের মধ্যে অত্যন্ত কমন। এই মাঝখানে যে রঞ্জন, মাঝখানে চন্দ্র, মাঝখানে কুমার থাকে, এগুলো অত্যন্ত স্বাভাবিক বাঙালি পুরুষদের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে কি বলছেন বিচারপতি
বিচারপতি জয়মাল্য বাগচি তিনি বলছেন একদম মূলত ম্যাপড ভোটারদের জন্য আপনারা যে সফটওয়্যার টুল ব্যবহার করেছেন তাতে নামের সামান্য পার্থক্যের জন্যও ডেকে পাঠানো হচ্ছে। বাংলা পরিবারে কুমার প্রায়শই মধ্য নাম হিসাবে ব্যবহৃত হয়, যদি কুমার বাদ পড়ে আপনার নোটিশ পাঠিয়ে দিচ্ছেন, অর্থাৎ কারোর নাম ধরা যাক অমিত কুমার পাল, সেই ক্ষেত্রে যদি কুমারটা তিনি তুলে নিয়ে কোথাও তিনি তার সার্টিফিকেটে দেন অমিত পাল, তাহলে তাকে সঙ্গে সঙ্গে নোটিশ পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রেও কিন্তু জয়মাল্য বাগচি প্রশ্ন করেছেন যে ব্যক্তি তো একই, তিনি মিডল নাম রাখতে পারেন না রাখতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা নোটিশ পাঠাচ্ছেন, ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে কিভাবে সেটা হতে পারে? তার এপিক নাম্বার ম্যাচ করছে, তিনি 2002 সালে ভোট দিয়েছেন, তার পরবর্তীতেও কেন তাকে নোটিশ পাঠানো হচ্ছে, শুনানিতে ডেকে পাঠানো হচ্ছে, এই প্রশ্ন তিনি করেন। তার সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আশঙ্কাটা সামগ্রিক এসআইআর নিয়ে, যে বহু পরিমাণ নাম একসাথে কেটে দেওয়ার একটা চক্রান্ত করছে ইলেকশন কমিশন, সেই সম্বন্ধে শ্যাম দিওয়ান মুখ্যমন্ত্রীর আইনজীবী তিনি বলেন নামের বানান গড়মিলের উদ্দেশ্য হলো ভোটার নাম যাতে বাদ চলে যায়, অর্থাৎ কারোর নামের বানান গড়মিল হয়েছে, মুখোপাধ্যায় সেখানে মুখার্জি কিংবা বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি এইগুলোতে গড়মিল, সেক্ষেত্রেও তাদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এবং মাইক্রো অবজারভার, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, মাইক্রো অবজারভার নিয়ে কি মন্তব্য করলো সুপ্রিম কোর্ট, সেই ক্ষেত্রে প্রধান বিচারপতি বলেন মাইক্রো অবজারভারদের কাজ ইআরও এবং এইআরওদের সাহায্য করা মাত্র, আর কোনো কাজ মাইক্রো অবজারভারদের নেই। কিন্তু মাইক্রো অবজারভাররা সিদ্ধান্ত গ্রহণ করছে কিভাবে, যদি রাজ্যের অফিসাররা যোগ দেন তারাও মতামত দিতে পারবেন, তাতে ইআরওদের সিদ্ধান্ত আরো মজবুত হবে, কিন্তু শেষ সিদ্ধান্ত নেবেন ইআরওরা, সিইওরা এবং তার সঙ্গে এইআরওরা। কোনো মতেই মাইক্রো অবজারভাররা সামগ্রিকভাবে কার নাম থাকবে কার নাম থাকবে না তাতে সিদ্ধান্ত নিতে পারেন না। এবং যে বক্তব্যটা রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে মাইক্রো অবজারভার হঠাৎ করে এই ব্যক্তিদেরকে আনা হচ্ছে কিভাবে, এবারে আপনাদেরকে জানাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, যে এই যে 14ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জারি হবে এবং ঠিক তারপরেই ভোটের ডেট ঘোষণা করে দেওয়া হবে। বিহারের ক্ষেত্রে আমরা যেমন দেখেছিলাম, এখনো পর্যন্ত প্রায় 14 লক্ষ শুনানি বাকি রয়েছে, 14 লক্ষ শুনানি বাকি রয়েছে। আজকে 9ই ফেব্রুয়ারি হয়ে গেল, 14ই ফেব্রুয়ারি লিস্ট বের হবে কিভাবে? এবং পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে 8500 নতুন অফিসারদের নাম দেওয়া হয়েছে, তাদেরকে এই মুহূর্তে প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে ইমিডিয়েটলি তাদেরকে কাজে লাগাতে বলেছে সুপ্রিম কোর্ট। কিন্তু সেই ক্ষেত্রে কমিশন কি বলছে, আপাতত তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে, প্রশিক্ষণ দেওয়ার পর তাদেরকে অ্যাক্সেস দিতে হবে পোর্টালে, তারপর তাদেরকে কাজে লাগানো যেতে পারে। কিন্তু সেই সামগ্রিক কাজটা করতে 10 দিন মিনিমাম সময় লাগবে, কিন্তু 10 দিন সময় লাগলে তো সময়টা বেড়ে যাচ্ছে প্রায় 20শে ফেব্রুয়ারি পর্যন্ত। তাহলে 14ই ফেব্রুয়ারি কিভাবে সম্পূর্ণ ভোটার লিস্টটা বেরোতে পারে, এই নিয়ে প্রশ্ন উঠছে বইকি। এবং তার সঙ্গে আপনাদেরকে জানাই ইলেকশন কমিশন যে পদে পদে ধাক্কা খাচ্ছে সেটা কিন্তু অবশ্যম্ভাবী, তার কারণ প্রাথমিকভাবে তাদের লিস্ট বের করার কথা যে 14ই ফেব্রুয়ারি, সেটা তারা বের করতে পারছে না। তারা মাইক্রো অবজারভারদের দিয়ে যে নাম বাদ দেওয়ার বিষয় সেটা তারা পাচ্ছে না। এবং অবশ্যই মাইক্রো অবজারভারদের যে ক্ষমতা, বিশাল ক্ষমতা দিয়েছিল ইলেকশন কমিশন, সেটাও শেষ পর্যন্ত তারা কিন্তু বজায় রাখতে পারছে না। ইআরওরাই শেষ ক্ষমতা তারা পাচ্ছে, এবং কার নাম থাকবে কার নাম থাকবে না সেটা ইআরওরা ঠিক করবে। ইআরও অর্থাৎ ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, আপনাদের বাড়ি থেকে যারা বিএলওরা ফর্ম নিয়ে গিয়েছেন তাদের মাথায় যারা বসে আছেন তারা ইআরও, এবং তারা ফাইনালি ঠিক করতে পারবেন। যারা চিঠি লিখেছিলেন জ্ঞানেশ কুমারকে যে আমাদের ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে, আমরা ঠিক করতাম আগে, আমাদেরকে এই ক্ষমতা দেওয়া ছিল, কিন্তু হঠাৎ করেই মাইক্রো অবজারভাররা এসে এই সামগ্রিক বিষয়টা করতে শুরু করেছে একটা সফটওয়্যারের মাধ্যমে। এবং সফটওয়্যার, এআই সফটওয়্যার, তারা সম্পূর্ণ বিষয়টা না বুঝে তাদের মতন কাজ করছে এবং মানুষের নাম বাদ দিচ্ছে, এবং মানুষ সেই ক্ষেত্রে আমাদের উপর খেপে যাচ্ছে। তো সেই জায়গাটা কিন্তু রেস্ট্রিক্টেড হবে, এবং আমরা দেখতে পাবো শেষ পর্যন্ত ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরবর্তীতে কিভাবে মানুষের নাম বাদ গিয়েছে, কিভাবে মানুষের নাম বাদ যায়নি। তবে এসআইআর যে হবে সেটাও আজকে সম্পূর্ণভাবে বক্তব্য রেখেছে দেশের প্রধান বিচারপতি, এবং অবশ্যই বলেছে যে এসআইআর এর ক্ষেত্রে কোনো যদি সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, কোনো যদি আইন বদলাতে হয়, সেটা সুপ্রিম কোর্ট দেখবে, তারা বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করবে, কিন্তু এসআইআর হবে এবং এসআইআর এর ক্ষেত্রে যেন কোনো রাজ্য বাধা না দেয় সেটাও সম্পূর্ণ প্রত্যেকটা রাজ্যকে নির্দেশ দিয়েছে। তবে সবচেয়ে ধাক্কা যদি খায়
সেটা কিন্তু ইলেকশন কমিশনই খেলো, কারণ ইলেকশন কমিশনের প্রত্যেকটি যে জায়গা, সেই জায়গাগুলো কিন্তু বেশ খানিকটা খণ্ডন হয়ে গেল। মাইক্রো অবজারভার তাদের যে ব্যবহার করছিল ইলেকশন কমিশন, সেটা তারা আর ইচ্ছে মতন করতে পারবে না। সম্পূর্ণটা রাখলাম আপনাদের সামনে, আরো বিস্তারিত যা যা আপডেট আসবে আপনাদের সামনে রাখবো ভিডিও। কিন্তু অবশ্যই একটা বড় সড়ো চ্যালেঞ্জের মুখোমুখি কিন্তু এই মুহূর্তে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তারা যেমন পড়লো, কবে ফাইনাল ভোটার লিস্ট পশ্চিমবঙ্গের জন্য একদম পাবলিশড হয় সেটাও আমরা দেখবো, কারণ ফাইনাল ভোটার লিস্ট পাবলিশড হয়ে যাওয়ার পরে কিন্তু আর কোনোভাবেই কোনো মানুষ নিজের নাম ঢোকাতে পারবেন না, এবং সেই ক্ষেত্রে যদি কারোর নাম বাদ গিয়ে থাকে তাহলে তিনি কিন্তু আর ফাইনাল ভোটার লিস্টে নাম ঢোকানোর পরবর্তী সময় আর পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন না। তাই এই মুহূর্তে 14 লক্ষ শুনানি কবে হয়, কতদিন তাতে সময় লাগে, ইলেকশন কমিশন সম্পূর্ণটা কিভাবে ম্যানেজ করে, আমরা তাকিয়ে থাকবো সেই দিকে, আপনাদের জানাতে থাকবো আরো ডিটেলড খবর। আপনারা অবশ্যই টক টু বাংলা প্রত্যেকটি ভিডিও শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।